সাউদি লুব্রিকেন্ট নিবেদিত বলা না বলার এই পর্যায়ে আমরা আলোচনা করব দেশের সুশাসন নিয়ে। এ নিয়ে অনেক কথা অনেক সময় আমরা শুনি। আজকের বুলেটিনেও একটি প্রতিবেদন ছিল, বিশিষ্ট জনেরা সুশাসন সম্পর্কে বলেছেন আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠা করা, এবং এই সুশাসন সব ধরনের সব ক্ষেত্রে। সুশাসনের জন্য আগামী 5 বছর এই সরকারটি কি করবে সেটি আমরা দেখব। সুশাসন তো আর একদিনে হঠাৎ করে অর্জন করার বিষয় না। বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে অনেক সমস্যা, অনেক অভিযোগ, অনেক কিছু আছে। তবে সেগুলো কাটিয়ে কতটুকু এগোনো যায় সুশাসনের দিকে, সেটি হচ্ছে দেখার বিষয়। আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে সুশাসন কতদূর। এই বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি ধানের শীষের সম্পাদক, এবং আছেন আরিফা রহমান রুমা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই পর্দা দেখানো নম্বরে ফোন করবেন মতামত জানাতে অথবা প্রশ্ন করতে। রুমা, আপনাকে দিয়ে শুরু করি। আপনাদের সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসলো এবং যে লক্ষ্যগুলো, চ্যালেঞ্জগুলো সামনে নিয়ে কাজ শুরু করেছে, তার সব কিছুকে একসাথে করতে গেলে সেটি হচ্ছে সুশাসন। সুশাসনের অনেক শর্ত আছে, আমরা যদি একটু মনে করিয়ে নেই। সুশাসন প্রতিষ্ঠার মূল শর্তগুলো হচ্ছে ন্যায়পরায়ণতা, আইনের শাসন, জাতীয় শুদ্ধাচার, সকল ক্ষেত্রে সমতা, মানবাধিকার সংরক্ষণ, শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা বোধ, এবং জাতিসংঘ যেই উপাদানগুলোকে চিহ্নিত করেছে সুশাসনের, তার মধ্যে আছে দায়বদ্ধতা, জবাবদিহিতা, আইনের শাসন, কার্যকর ও দক্ষ প্রশাসন, স্বচ্ছ ন্যায় বিচার প্রবণতা, এবং অংশগ্রহণমূলক এবং মতামতের উপর নির্ভরশীলতা। এ সব কিছুই খুব কিতাবি কথা মনে হয়। বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের যা কিছু ভালো মন্দ সব কিছু মিলে আমাদের রাজনীতি, গণতন্ত্র, শাসন ব্যবস্থায় এই সুশাসনের পথে হাঁটবে নিশ্চয়ই বর্তমান সরকার, তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার, সব মিলিয়ে চতুর্থ মেয়াদ। আপনি কতটা আশাবাদী এই সুশাসন অর্জনের ক্ষেত্রে? কতটুকু লক্ষ্য অর্জন করতে পারবে? আমরা দেখেছি এই দলটি গত 10 বছরে অর্থনৈতিক উন্নয়নে অনেক অর্জন করেছে, আবার মানবাধিকার, সুশাসন তো বটেই, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক চর্চা, নির্বাচনী ব্যবস্থা, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক নানান রকমের অনিয়ম, এই সব কিছুর অভিযোগ কিন্তু ছিল। এসব কাটিয়ে উঠে সুশাসনের পথে কতটুকু যেতে পারবে 5 বছরে? ধন্যবাদ আপনাকে। দর্শকদের শুভেচ্ছা। জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। উনি আজকে দেশে ফিরতে পেরেছিলেন, এবং এই দেশে ফিরতে পারা পরে যদি 75-এর 15ই আগস্ট না হতো, বাংলাদেশ আরও এগিয়ে যেত অনেক দূর। আজকে হয়তো সুশাসনের কথা বলে এই টকশোতে আমাদের বিতর্কে অংশগ্রহণ করতে হতো না। প্রথমত, যে সরকারটা আমাদের সরকার না, বাংলাদেশের সব জনগণের সরকার, আপনারই সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ যে ওয়াদা করে সেটা যে সে পালন করে, সেটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে এবারকার যে ইশতেহার ছিল, নির্বাচনী ইশতেহার, সেটা যদি আপনি একটা তুলনামূলক স্টাডি করেন তাহলেই বুঝবেন। সেখানে একদম স্পষ্ট 2014-তে যে ইশতেহারে তাদের ওয়াদা ছিল, সেই ওয়াদার কতগুলো কি কি পূরণ করেছে, এবং সেই লক্ষ্যে কিন্তু এই 2018-র ইশতেহার প্রণয়ন করা হয়েছিল, এবং সামনে কিভাবে এগিয়ে যাবে পেছনের কাজ সমাপ্ত করে সেই দিক নির্দেশনা ছিল। সেখানে এই বছর খুব স্পষ্ট যে সুশাসন এবং দুর্নীতিতে জিরো টলারেন্স, হ্যাঁ, এবং এটাই হচ্ছে আসলে এবারকার মেইন এজেন্ডা গভর্নমেন্টের। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই গণতন্ত্রের উন্নয়নে 4টি ধাপ বাংলাদেশ এগিয়ে গেছে, এবং সেই সরকার যেহেতু আওয়ামী লীগের হাতেই ছিল, সো এখানে আওয়ামী লীগকে, বর্তমান সরকারকে একটি সাধুবাদ আমরা জানাতেই পারি। এবং দুর্নীতির সূচক আরো কিছু সূচক, হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন কিছু উল্লেখ করলেন না, সুশাসনের জন্য আসলে আরো কিছু দরকার। এক হচ্ছে দক্ষ সরকার, হ্যাঁ, সরকারি কাজে দক্ষতা, তারপর আপনার যে গণমাধ্যমের স্বাধীনতা, হ্যাঁ, স্বাধীন বলে উনি দেখেন না কিভাবে ঝগড়া করে আমার সঙ্গে শান্ত ভাই। স্বাধীন বিচার ব্যবস্থা, আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে নিরীক্ষণ বিভাগটা আছে, নিরীক্ষকরা আছেন, তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন। একটা আমার কাছে ঘাটতি মনে হয়, যেমন, এবং জনপ্রতিনিধি দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হওয়া। এখানে আসলে আমলাদের যদি এর আওতায় আনা যেত,
হ্যাঁ, আমার মনে হয় যে এটা একটা খুব ভালো হতো যে সব আমরাই যদি এই জবাবদিহিতার ভেতরে আসতে পারতেন কোনোভাবেই। আর হচ্ছে আমার যেটা মনে হয় আমরা দুটো শব্দ ইউজ করি, ক্ষমতা গ্রহণ করেছেন, ক্ষমতা পেয়েছেন। এই কিছু কিছু শব্দ আছে যেটা আসলে মস্তিষ্কে একটা ভিন্ন বার্তা দেয়। মানুষের মনোজগৎ পরিবর্তনের জন্য কিছু শব্দ যদি আমরা গণমাধ্যম থেকেই আমরা অ্যাপ্লাই শুরু করি, যেমন যদি বলি দায়িত্ব গ্রহণ করেছেন, ব্যাপারটা কিন্তু আসলে তাই। গণমাধ্যমে নিশ্চয় দায় আছে, কিন্তু যারা দায়িত্ব গ্রহণ করেন তারাই কিন্তু নিজেদেরকে আমরাই ক্ষমতায় শুরু করি, এসেছি, ক্ষমতায় সুশাসনের- যাব, ক্ষমতা নিয়েছি, এগুলোই বলেন। না, এটা তো প্র্যাকটিস, এবং এটা কিন্তু শুধুমাত্র যে মুখের প্র্যাকটিস তা কিন্তু না, আপনি কাগজে কলমে কিন্তু ক্ষমতার কথা লেখা থাকে। এবার আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী মহোদয় তারা কিন্তু বলছেন যে দায়িত্বভার গ্রহণ করেছি। মানে এই যে এই শাসক এবং সচেতনতা- শাসিত, ওই ধারণা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। হ্যাঁ, এই সেটাই বলছি যে আপনি যদি প্র্যাকটিসটা শুরু করি আমার কাছ থেকে, তো কারণ এবারে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু এমপি মন্ত্রী এরকম শব্দ ইউজ করেছেন, এবং আমরা পরশু বোধহয় দেখলাম উনি ময়মনসিংহের একজন এমপি যে উনি কিছু 8টি দিক নির্দেশনা দিয়েছেন। এর আগে আমাদের গাইবান্ধার এমপি স্বপন ভাই, হ্যাঁ, আবুল মাহমুদ স্বপন ভাই, উনি আবার ফেসবুকে লিখেছেন 8টি তাকে কি কি করা যাবে না কি কি করা যাবে। এরপর ময়মনসিংহের যিনি এমপি আওয়ামী লীগ থেকে নির্বাচিত, ওনার দেখলাম উনি পকেটে সবসময় উনি বলছিলেন যে একটা সিল রেখে দেই, কারণ কি সবসময় খুব মানে দিয়ে দিতে হয়, এটা বিভিন্ন কাজের জন্য এটা লাগে, সো তার জন্য যেন 5 দিন থেকে ঘুরতে না হয়। মোট কথা আমাদের জনপ্রতিনিধি যারা, আমাদের শাসন ব্যবস্থা শতভাগ যেন জবাবদিহিতার ভেতরে থাকে। আশা করছি এই সরকার সেটা পালন করবে। এবং বলে না যে মর্নিং শোজ দ্য ডে, আমরা অলরেডি লক্ষ্য করছি বেশ কিছু ভালো, কিন্তু একদম ক্ষমতায় আসতে না আসতেই এই যে যেমন কিছু সবাই মিলে বাসে করে যাওয়া। ইনিশিয়েটিভ, হ্যাঁ, ব্যাপারটা খুবই ছোট কিন্তু অনেক বড় বার্তা দিচ্ছে আমাদের। কিন্তু এগুলোর ধারাবাহিকতা থাকবে তো। আপনি এবারকার মন্ত্রিসভাটা দেখেন যারা আছে। আচ্ছা, মন্ত্রিসভার বিষয়ে ফিরবো, তার আগে একজন দর্শক আছেন অপেক্ষায়। কে আছেন কোত্থেকে? জি, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুজ্জামান লাবলু, নাটোরের লালপুর থেকে বলছি। জি লাবলু ভাই, বলেন। আমার দুইজন অতিথির কাছে প্রশ্ন যে আসলে 300 জন যে এমপি আমাদের হয়েছে, এই 300 জন এমপি যদি দুর্নীতি না করে তাহলে বাংলাদেশের মানে 75% সুশাসন বলেন, অন্যান্য বিষয় বলেন, সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। এটা দুইজন আলোচক মনে করেন কিনা? আর এটা করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পার্লামেন্টারি পার্টির বৈঠকে একবার খালি বলে দেয় একজন এমপি 1 টাকারও দুর্নীতি করতে পারবে না, তাহলে পরে এই সমস্যার সমাধান এত কিছু করার দরকার নেই। দুর্নীতি দূর হলে সমস্ত কিছু দূর হয়ে যাবে বলে আমি একজন কৃষক হিসাবে মনে করি। জি, এই মতামতের সঙ্গে একমত কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আরো একজন আছেন, তার কথাটি শুনে আমরা আলোচনায় ফিরবো। কে আছেন কোত্থেকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে রওনা বলতেছি। জি, আমার ওই ম্যাডামের কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে, ওনারা শুধু বারবার বলে থাকে যে গণতন্ত্র আছে দেখে উন্নয়ন হচ্ছে। আসলে কি উন্নয়নটাই কি গণতন্ত্র? আগে তো আমার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমার অধিকার, তারপর গণতন্ত্র, তারপর উন্নয়ন। জি, অধিকার, গণতন্ত্র, তারপরে উন্নয়ন, এটা হচ্ছে আপনার অগ্রাধিকার। ধন্যবাদ আপনাকে। আমরা দুটো প্রশ্নের উত্তর শুনবো দুজন অতিথির কাছ থেকে, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। বলা না বলা দেখছেন নাগরিকে সাউদি লুব্রিকেন্টের সৌজন্যে আমরা কথা বলছি বাংলাদেশের সুশাসন কত দূর তা নিয়ে। আমাদের আজকের দুজন অতিথি ডক্টর শাখাওয়াত হোসেন শান্ত এবং আরিফা রহমান রুমা। রুমা আপা, আপনার কাছে ফিরবো, তার আগে এক রাউন্ড ঘুরে আসি শান্ত ভাইয়ের কাছ থেকে। সুশাসনের বিষয় নিয়ে প্রাথমিক বক্তব্যটা আপনার শুনবো। আমি আবার একটু মনে করে দিই, সুশাসনের মৌলিক শর্তগুলোর মধ্যে আইনের শাসন আছে, মানবাধিকার আছে, জবাবদিহিতা আছে এবং জনমতের প্রতি শ্রদ্ধাবোধ। মানে আপনার উপযোগী 4টি বিষয় আমি ধরিয়ে দিলাম, বলেন এসবের বিচারে সুশাসন কতটা আশা করছেন বাংলাদেশে? আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আপনার শুরুর বক্তব্যে ওই যেটা বাস্তবতা সেটা যেভাবেই হন, সতর্কভাবে হোক অসতর্কভাবে হোক আসবেই, যে আপনাদের সরকার। আবার উনি বললেন না জনগণের সরকার। আসলে আপনাদের বলতে আওয়ামী লীগকে বুঝিয়েছেন। আমি যেটা এবারের নির্বাচনের মাধ্যমে যে সরকারটি আসছে, আর 2014 নির্বাচনটা ছিল বিনা ভোটের স্বনির্বাচিত সরকার, সেইখান থেকে চলে এসেছে একটা
অংশগ্রহণমূলক কোট আনকোট জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার, সেখানে আওয়ামী লীগের সকলেও ভোট দেওয়ার সুযোগ পাননি। আপনার খোঁজ নিয়ে দেখলে বুঝতে পারবেন। তারও অনেকে হাসতে হাসতে নিজেদের লোকদেরই বলেছে, ভাই আমার ভোটটা কি করলি, মানে দিতে পারিনি। না, এগুলো এখনো সেরকম অভিযোগ একটা পড়ে আছে, সরকার, নিশ্চয়ই অভিযোগ নির্বাচনী পর্যায়ে আসলে ট্রাইব্যুনালে সেগুলো সংবাদ প্রমাণিত মাধ্যমে হবে। এই নিয়ন্ত্রণের মধ্যে যা আসছে, সংবাদ মাধ্যমে যে ফুটেজটুকু পাওয়া গেছে তার ভিত্তিতে সেগুলো যেটুকু অভিযোগ বলা যাচ্ছে আকারে এসেছে। যে সংবাদ মাধ্যমে ফুটেজ সহ যেগুলো আসছে সেগুলো অভিযোগ হলেও সেটা বিশ্বাসযোগ্য অভিযোগ। আচ্ছা, এরপর হচ্ছে এই যে দেখেন যে বিষয়টা এখন আপনারা বলছিলেন যে কত দূর এগুলো সুশাসনের যে বিষয়গুলো আছে, মানবাধিকার পরিস্থিতি কি এটা সবাই জানি আমরা, গুম খুন বিচার বহির্ভূত হত্যা 2018 সালেই এই সরকারের 10 বছরের মধ্যে হাইয়েস্ট সংখ্যক 466 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। তার মধ্যে আপনার কিছু অংশ আছে মাদক বিরোধী অভিযানে, তার বাইরেও 170-72 জন আছে। এটা আইন সালিশ কেন্দ্রের আজকের দেওয়া হিসাব। এই হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর অবস্থা, মানবাধিকার অবস্থান ওই পর্যায়ে আছে। আর যেই চার ধাপ সুশাসনের লক্ষ্য কিন্তু আগামী 5 বছরের। সুশাসন আগামী 5 বছরে কি হবে সেটা বলতে গেলে তো এতদিন কি করেছে এরাই তো ছিল, সেটাও তো আনতে হবে, ভালোর দিকে যাওয়ার আনতে জন্য হবে। তো। ভালো হওয়ার সুযোগ আছে কিনা সেটা বলছি। তার আগে যেই বিষয়টা নিয়ে একটু উনিও বললেন যে গণতন্ত্রের 4 ধাপে গিয়েছি আমরা, এটা একটা খুশির খবর, তাও ইকোনমিক্স বলছে। বলি আইসিইউতে যখন রোগী লাইফ সাপোর্টে থাকে তখন ভেন্টিলেশন দেয়া থাকলে ওই রোগীর বুক একটু উঠানামা করে, ডাক্তার দূর থেকে রোগীর লোকরে দেখায় এবং তারা বুঝে না বুঝে এসে অনেক সময় বলে বুক উঠানামা করছে, ভালো আছে। এই যে 4 ধাপ আছে, আগে হ্যাঁ হ্যাঁ আগে দেখি এই কমায় বেঁচে থাকার আজকে আসলে বেঁচে থাকা বলে না, ওই বেঁচে থাকা নিয়ে এত খুশি হওয়ার কারণ থাকে না। এই যে ইকোনমিজ 4 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে পূর্ণ গণতন্ত্র, সেইখানে এবার 19টি রাষ্ট্র আছে। একটা হচ্ছে আপনার ত্রুটিপূর্ণ গণতন্ত্র, যেখানে 57টি রাষ্ট্র আছে। আর একটা হচ্ছে মিশ্র বা আংশিক গণতন্ত্র, যেখানে 39টি রাষ্ট্র আছে। বাংলাদেশ হইল এই 39টি যে আংশিক গণতন্ত্র বিদ্যমান তার মধ্যে। এবার এই 4 ধাপ উন্নয়নের পেছনে তারা বলছে যে এই অংশগ্রহণমূলক নির্বাচন একটা উপাদান। এইবার যেহেতু বিএনপি সহ অনেক দল অংশগ্রহণ করেছে সেইটা এখানে যোগ হয়েছে, কিন্তু এই ধাপে এই যে আংশিক বা মিশ্র গণতন্ত্রের মধ্যে যারা থাকে তাদের ক্রাইটেরিয়াটি কি দেখেন, একটু কয়েক লাইন পড়ি। যে কোন দেশের গণতন্ত্রের অবস্থা কেমন থাকে তার ব্যাখ্যা রয়েছে এই এখানে। আংশিক গণতন্ত্র আছে এমন দেশে গণতন্ত্র সাধারণত নির্বাচনে উল্লেখযোগ্য অনিয়ম থাকে যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা, বিরোধী দল ও রাজনীতিকরা সরকারের চাপে থাকে, রাজনৈতিক সংস্কৃতি, সরকারের কার্যকারিতা ও রাজনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে দুর্বলতা থাকে, এসব দেশের দুর্নীতি প্রবণতা থাকে, আইনের শাসনে দুর্বলতা থাকে, সাংবাদিকদের হয়রানি করা হয়, বিচার বিভাগ স্বাধীন থাকে না। এই উপাদানগুলি বাংলাদেশ যে শ্রেণীতে আছে সেখানে 4 ধাপে এগিয়েছে, অগ্রগতিটা তো সেখানে। এই শ্রেণীতে গতবার 8 ধাপ পিছিয়ে ছিল, সেখান থেকে 4 ধাপ উন্নতি হয়েছে। তার আগের বারের অবস্থা এখনকার থেকেও ভালো ছিল তাদের রিপোর্টেই। আর এটা মাত্র 2006 সাল থেকে হচ্ছে। গত বছরই তো আমরা দেখেছি জার্মানির গবেষণা প্রতিষ্ঠান, 50 বছরের পুরনো গবেষণা প্রতিষ্ঠান বার্টেলস স্টিফটুং যে প্রতিষ্ঠানটা, তারা বলছিল বিশ্বের শীর্ষ 5 স্বৈরতান্ত্রিক দেশের একটা বাংলাদেশ। এখন গবেষণা প্রতিষ্ঠানগুলি বা বিভিন্ন ইউনিট তাদের মতো করে যেই সব ক্রাইটেরিয়া সেট করে সেটাই সবসময় চূড়ান্ত না, একটু এদিক ওদিক হয় সেটা নিয়ে। কিন্তু বাংলাদেশের যে অবস্থা আছে, যেই ক্রাইটেরিয়া বললাম, যেই ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের গণতন্ত্র আমাদের সুশাসন অবস্থান করছে, সেখানে 4 ধাপ এগোনো বা পেছনো এমন কিছু ম্যাটার করে না। অংশগ্রহণমূলক নির্বাচন বলেছে, কিন্তু সেটা রাজনৈতিক দলের অংশগ্রহণ হয়েছে, সেখানে ভোটারের বা জনগণের অংশগ্রহণ হয়নি। সেই ক্ষেত্রে নিশ্চয়ই পরবর্তী বিশ্লেষণ আমরা এটা দেখব। আর সরকারের সুশাসনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে, প্রথম হচ্ছে একটা লেজিটিমেট গ্রহণযোগ্য একটি সরকার, যেখানে আমি বলছি হ্যাঁ ভিত্তি আছে। আমি একটু ক্রাইটেরিয়া কয়টা বলি। এরকম একটা বিষয় যেখানে মানুষ উপলব্ধি করবে যে তার দ্বারা নির্বাচিত সরকার। এইবার যে ভোটটা হয়েছে, আমি আজকে একটা পত্রিকা আমি কলাম লিখি, সেখানে আর্টিকেলে এই কথাটা লিখেছি আমি যে 1975 সালের বাকশাল যেরকম আওয়ামী লীগকে এখনো ওই বাকশালের ইতিহাস তাড়িয়ে বেড়ায়, তাদেরকে নানান দিক ঘুরে ফিরে ব্যাখ্যা দিতে হয়,
এইবারের যে নির্বাচনটা 14 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেখানে একটা কথা ছিল বিরোধী দল আসেনি, আমরা কি করব, কেন আসেনি সেই ব্যাখ্যাও বিস্তর আছে। কিন্তু এইবারের অংশগ্রহণমূলক নির্বাচনের নামে এই সরকার যা করলো, মিডিয়ায় যা বলুক, যে কেউ যত গলাবাজি আমরা করি, মানুষ তার তার অবস্থান থেকে দেখেছে এইটা কি ধরনের ভোট হয়েছে। এই যে এই নির্বাচনের এই কলঙ্ক, এইটা আওয়ামী লীগকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জি, দেশের গণতন্ত্র এবং নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগ সবচেয়ে বেশি আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই সেটা এটা তাড়িয়ে বেড়াবে আজীবন আওয়ামী জি, লীগকে। দেখবো আমরা করব। বোকাই আছেন আমাদের সাথে, আপনারা জানেন। শুনি এবার বোকাই কি বলতে চায়, বোকাইয়ের কথা শুনে ফিরবো রুমার কাছে। শুনি বোকাই, আমি জানতে চাইছিলাম কি চাইছিলা? সুশাসন কি অনেক দূরে থাকে, যে আনতে অনেক কষ্ট হয়? সুশাসন কি অনেক দূরে থাকে? আসলে সুশাসন তো লক্ষ্য সবারই, কিন্তু সেই লক্ষ্য পূরণের জন্য কত পথ এগুতে হবে তার উপর নির্ভর না, করবে না, দূরত্বটা। সুশাসন তো আসলে অনেক দূরেই ছিল। নিশ্চয়ই। সো সেটা তো বোকাই ভুলে যাওয়ার কথা না। আমরা 2001 থেকে 2006 দেখেছি যে সরকার যারা ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় আসবার পরে আমাকে ভোট দেবে না সেই অপরাধে 9 থেকে 70 বছরের নারীকেও ধর্ষণ করা হয়েছিল। পূর্ণিমার মাকে বলতে হয়েছিল যে বাবারা একজন একজন করে আসো, আমার মেয়েটা ছোট। এইসব দিন আমরা ভুলে যাইনি। আমরা আসলে অসংখ্যবার বলেছি, তো এক কথা বলতে ভালো লাগে না। বিরোধী পক্ষকে 21শে আগস্টে মেরে একদম নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা এবং 24 জনকে মেরে ফেলা, অন্যান্য গুরুত্বপূর্ণ যারা নেতা যাদের কিন্তু সামান্যতম আপনার কোনো ত্রুটি ছিল না, চারিত্রিক ত্রুটি বলেন, মানে আমরা যাকে সন্ত্রাসী বলি, ও হ্যাঁ আচ্ছা উনি সন্ত্রাসী ছিল, আমরা মেরে ফেলেছি, ঠিক আছে, র্যাব প্রতিষ্ঠা করেছে বিএনপি, তাহলে মানা যেত না আমাদের এই নেতাটা সন্ত্রাসী ছিল। আপনি এস এম কিবরিয়া নিশ্চয়ই সন্ত্রাসী ছিলেন না, আহসানুল্লাহ মাস্টার নিশ্চয়ই সন্ত্রাসী ছিলেন না, মমতাজ এমপি উনি নিশ্চয়ই সন্ত্রাসী ছিলেন না, তাদেরকেও মেরে ফেলেছে। তো বোকাই তো কথা বলবেই, এই প্রশ্ন বোকার আসাটা অমূলক নয়। এবং বিএনপি হচ্ছে নালিশ পার্টিতে যেমন পরিণত হয়েছে এবং মিথ্যাবাদীর রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে মিথ্যে সিগনেচার জালিয়াতি করে এই কংগ্রেসের কাউকে দিয়ে, এই আপনার বিজেপির নেতাকে দিয়ে তাদের পক্ষে কথা বলছে, এরকম নোটিশও কিন্তু আমরা দেখেছি। পরে দেখা গেছে তারা একদম অবাক হয়ে গিয়েছেন যে এরকম কোনো নোটিশ তারা সার্ভ করেননি। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে কিন্তু ডিক্লেয়ার করেছে, তাই না? তো ওনারা 14 সালে অংশ নেননি নির্বাচন, খুব ভালো। 18তে ওনাদের বোধোদয় হয়েছে, ওনারা অংশগ্রহণ করেছেন। কিন্তু আপনি নাজমুল ভাই বলেন বিএনপির কোনো প্রার্থী আপনার আসনে আপনাকে, ঠিক আছে ওনাদের পোস্টার টানাতে দেওয়া হয় না, সব আমরা ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি, একটা মেসেজও কি পাঠিয়েছে ভোট চাওয়ার জন্য, ভোট দেবার অনুরোধ জানিয়ে? আপনি নির্বাচন করবেন, আপনার তো সেই মিনিমাম, আপনি আমার কাছে ভোটারদের কাছে আসবেন, সারা 10 বছর তো আপনাকে আমি দেখিই নাই আপনার চেহারা, আপনি ভোটের আগের দিনও আসবার প্রয়োজন মনে করছেন না? এখন এই উদ্ধত্ত কোনো পোস্টার দূরের কথা, টেলিভিশনে কিন্তু উনি যেমন কথা বলতে পারছে, টেলিভিশনে ওনাদের নিয়ন্ত্রণাধীন টেলিভিশনও কিন্তু আছে, কোনো রকম কোনো বিজ্ঞাপন, কোনো রকম নির্বাচনী প্রচারণাকে আপনি লক্ষ্য করেছেন? আমরা নির্বাচনের বিতর্ক থেকে না না, আজকের উনি বিষয়ে চলে আসছি। উনি বাকশালের কথা বলছেন, যদিও বা জিয়া রহমান বাকশালের একজন খুব মানে গর্বিত সদস্য ছিলেন, আমরা সেটা জানি। সেজন্যই বাকশাল এবং সেটা নিয়ে পবিত্র। না না, বাকশালকে নিয়ে আমি নেগেটিভ কিছু তো বলছি না, বাকশাল সেই পরিপ্রেক্ষিতে বাকশাল একদম পারফেক্ট ছিল। একটা নতুন যখন একটা দেশ গঠন করা হয় তখন নিজেরা মারামারি হানাহানি করার চাইতে আপনি বাকশাল যদি প্রতিষ্ঠিত হতো তাহলে সব কিন্তু ভালো মানুষেরা প্রতিষ্ঠিত মানে নির্বাচিত হয়ে আসতে পারতেন, কারণ সেখানে কোনো ভিন্ন দলমতের ব্যাপার ছিল না। ওই সময় এটা খুব দরকার ছিল। জালিয়াতিপূর্ণ নির্বাচনের কথা উনি বলছেন, এখানে কিন্তু দেশি বিদেশি অসংখ্য পর্যবেক্ষক এসেছিলেন। আপনারা দেখেছেন যে একদম নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও আমরা জানি যে সৌদি আরবের সঙ্গে, চায়নার সঙ্গে বিএনপির দীর্ঘদিনের অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওআইসির কথা জানি, প্রত্যেকে কিন্তু কনগ্রেচুলেট করেছে, তারা কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি, তারা কিন্তু স্পষ্ট বলেছে যে নির্বাচন তারা দেখেছে এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়েছে। তো সেখানে ওনারা বরাবরই যেটা বলে আসেন। এবং আরেকটা জিনিস দেখেন, ওনাদের নির্বাচনী ফলাফলে কিন্তু আমিও যে অবাক হইনি তা কিন্তু না, আমি অবাক হয়েছি। বাট যখনই আমি আরো নির্বাচনের একটি আসনে কিন্তু জিতেছেন। হ্যাঁ না, নির্বাচনের ফলাফলে যদি আপনি ধারাবাহিকতা লক্ষ্য করেন, ভোটের পার্সেন্টেজ, তাহলে কিন্তু বিএনপির এই বিপর্যয় এটা খুব অসম্ভব অস্বাভাবিক কিছু না। 1991 সালে মানে পার্থক্যটা অনেক বেড়েছে, সেটাই অস্বাভাবিক। না না, আপনি যদি ভোটের হারটা লক্ষ্য করেন, আওয়ামী লীগের নির্বাচনী অফিস আওয়ামী লীগ এস্টাবলিশ করেছে ভোটের 8 মাস আগে থেকে, প্রচুর সার্ভে করেছে, প্রস্তুতির অনেক ঘাটতি বা প্রস্তুতি, দেরিতে হ্যাঁ, প্রস্তুতি নেওয়া। না না, কিন্তু ভোটের যে হার, আওয়ামী লীগের যে হারে ভোট বেড়েছে, 91 সালে আওয়ামী লীগ ভোট পেয়েছে 30%, 30.1%। 96 সালে ওনাদের একটা মানে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। 1996 সালে সেকেন্ড যে নির্বাচন, 37.4% ভোট আওয়ামী লীগের। 2001-এ আওয়ামী লীগ হেরেছে 40.2% ভোট পেয়ে। 2008-এ 42.6% ভোট পেয়ে। 2009-এ 43.6% ভোট পেয়ে। 2014-এ 43.6% ভোট পেয়ে। 2019-এ 44.6% ভোট পেয়ে। 2020-এ 46.6% ভোট পেয়ে। 2021-এ 47.6% ভোট পেয়ে।
49% ভোট। 2014টা ধরছি না, যেহেতু ওনারা সেখানে অংশগ্রহণ করেননি। এবার তো আপনারা দেখেন যে ধারাবাহিকভাবে এই জিনিসটা হ্যাঁ, বেড়েছে। ধারাবাহিকভাবে আমরা অনেক একটু নির্বাচন বেড়েছে। থেকে বেরিয়ে আসি। সুশাসন সম্পর্কে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে হ্যাঁ, আমি জবাবটা 300 দিচ্ছি, এমপি লিখেছি, যদি হ্যাঁ। দুর্নীতিমুক্ত থাকার ঘোষণা দেন বা প্রধানমন্ত্রী নির্দেশ দেন তাহলে সুশাসন সম্ভব। না, এখানে আমি মনে করি হ্যাঁ, তাদের যারা এই 300 এমপির উপরে না না না, এটা শুধুমাত্র এমপি না, আমরা অনেক এমপি মহোদয়কে দেখেছি যে ভীষণ সৎ একদম শুরু থেকে, কিন্তু আসলে যখন শাসন ব্যবস্থা শুধুমাত্র এমপিদের দ্বারা কিন্তু পরিচালিত হয় না, তার ক্ষমতা আসলে কতটুকুন থাকে আপনারা লক্ষ্য করেন। এখানে যারা শাসন ব্যবস্থা পরিচালকের দায়িত্বে থাকবেন, পরিচালনা যারা করবেন, এবং আমি আবারও বলছি আমাদের যেন জবাবদিহিতার ভেতরে নিয়ে আসা হয়। এমপিও তো মূলত আইন প্রণয়নের কাজ, হ্যাঁ। তারপরে যারা সরকার পরিচালনা করে মন্ত্রিসভা, হ্যাঁ। আর যে প্রশাসনের মাধ্যমে জি। শাসন ব্যবস্থাটি কায়েম হয় সেখানে তো দুর্নীতিমুক্ত করার দায়িত্ব তো রাজনৈতিক নেতৃত্বের। না না, সেটাই আমি বলছি যে সাথে যেহেতু আমলাদের আমরা কিন্তু জবাবদিহিতার ভেতরে নিয়ে আসি না। একজন আমলা কি করেন, অনেক বছর কিন্তু সে কন্টিনিউ করেন ওই মিনিস্ট্রিতে বা ওই যে কাজে। একজন এমপি বা মন্ত্রী যখন সরাসরি যে বসেন ওখানে, তার কিন্তু বুঝে উঠতেও কিছুটা সময় লাগে। তার যে শুধু এক্সপিরিয়েন্সড হয়ে থাকে, দেখা গেছে সে ডিফারেন্ট একটা মিনিস্ট্রিতে চলে এসেছে সেখানকার জিনিসগুলো বুঝতে। সো আমি আবারও বলছি যে আমলাদেরও মানে প্রশাসনকে তো অবশ্যই, মানে শাসন ব্যবস্থাকে, কিন্তু ইনক্লুডিং আমলা, তারা যেন জবাবদিহিতার ভেতরে আসে। এবং সেই জবাবদিহিতাটা তো নির্বাচিত সরকার বা জনপ্রতিনিধিদের তারা কাছেই নেতৃত্ব করবে। দিবেন, তারাই নেতৃত্ব দিবেন। এই জন্য তো এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এখন আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে, উন্নয়নের ধারাবাহিকতা চলবে আমরা বিশ্বাস করি। আচ্ছা, এই উন্নয়নের বিষয়ে আরেকজনের প্রশ্ন ছিল হ্যাঁ। যে উনি বলছেন প্রথমত অধিকার, হ্যাঁ, বলছেন। তারপরে গণতন্ত্র, হ্যাঁ। তারপরে উন্নয়ন। আমরা শুধু উন্নয়নের কথা বলছি, অধিকার এবং আচ্ছা, গণতন্ত্রকে অধিকার পিছিয়ে হচ্ছে, আমরা রেখে। যদি বেসিক নিডের কথা ধরি, আমাদের কিন্তু অধিকার উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু আলাদা কিছু না। আমাদের মানব উন্নয়নের যতগুলো সূচক আছে সেই সব সূচকে উতরিয়ে, অনেক বেশি উতরিয়ে, অনেক বেশি পয়েন্ট পেয়ে বাংলাদেশ কিন্তু এখন স্বল্পোন্নত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মধ্যমায়ের দেশে। হ্যাঁ, মধ্যমায়ের দেশের এবং উন্নয়নশীল দেশে, দুই ক্ষেত্রে দুইটা ক্রাইটেরিয়ায়, এবং সব ক্ষেত্রে উন্নয়ন ঘটেছে, উত্তরণ ঘটেছে। এখন এই কারণেই কিন্তু আমরা আসলে তাকাচ্ছি সুশাসনের দিকে, কারণ এই ধারাবাহিকতা আমরা বিশ্বাস করি যেই সরকারের হাত ধরে এই ধারাবাহিকতা অর্জন করা হয়েছে, বাকি সময়টুকুন সেটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সে নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। জি, আমরা নিশ্চয়ই সেই প্রত্যাশা করব, দেখা যাবে কি হয়। দর্শক আছেন আরেকজন, কে আছেন কোত্থেকে? জি, হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন হোসেন বলছি। জি, কোত্থেকে? জি, আমি শরীয়তপুর থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনলাম যে বলতে সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত করে। সুশাসন একটা দেশে কিভাবে প্রতিষ্ঠিত হবে? একটা দেশে একটা মানুষ যখন তার নিজ ভোট কেন্দ্রে যায় নিজের ভোটটা দিতে পারে না, তখন বলা হচ্ছে যে আপনার ভোট হয়ে গেছে। সেক্ষেত্রে যদি নিজের অধিকারটা সে নিজে প্রয়োগ না করতে পারলো, কিংবা ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে সে একজন দক্ষ যে দল নেতা বা প্রধানমন্ত্রী যাই বলি আমরা কেন, তাকে যদি আমরা প্রতিষ্ঠিত না করলাম বা ভোট দিতে না পারলাম, তাহলে কিভাবে একটা দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে? নিজের ভোটটা জি, যদি আমি নিজে না দিতে পারলাম। ধন্যবাদ আপনাকে। আরো একজন আছেন, আমরা আপনাকে শুনতে চাই। কে আছেন কোত্থেকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শামীম বলছিলাম চাঁদপুর থেকে। জি, বলেন। জি, আমি দুদিন ঠিক আছে, আমার প্রশ্ন যে গত 30শে ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন কিভাবে হয়েছে, কি হয়েছে, এটা বাংলাদেশের সাধারণ মানুষ অবশ্যই ভালো জানে বা বুঝে। আমার প্রশ্ন হলো, বিএনপি বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশের প্রতিনিধিত্ব করে। বারবার এভাবে বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনে রাখে অংশগ্রহণ, বিএনপি সংসদের বাইরে রেখে কি দেশ ও দেশের সাধারণ মানুষের এই না, দলের বিএনপি প্রতি নির্বাচনের বা বাইরে ছিল না, বাংলাদেশের সংসদেরও সরকারের বাইরে প্রতি নেই, একটা কিন্তু ওনারা সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ডক্টর শান্ত, পরের যে দুজনের প্রশ্ন প্রায় একই রকমের, সেটি হচ্ছে নির্বাচন, ভোটাধিকার এবং বিএনপির একটা প্রতিনিধিত্ব। কথার একটু জবাব দেই, সেটা বিএনপি নাকি মিথ্যাবাদীর রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমরা এখানে কথা বলতে পারছি, উনি বলতে পারেন সাহস নিয়ে এই জন্য কারণ ওনার বিরুদ্ধে আজকে আইনমন্ত্রী বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, কিন্তু সেটা পরিবর্তন হবে না। অপপ্রয়োগ যাতে না হয় সেটা তারা ওইটা বাংলাদেশে নিশ্চিত কবে করবে। কোন সরকার অপপ্রয়োগ করেছে বা করেনি সেটা আমার থেকে আপনি বেশি জানেন। ক্ষমতায় যারা না, থাকে তিনি প্রতিপক্ষের অপপ্রয়োগ না উপর করা, অপপ্রয়োগ
আশ্বাস দিয়েছেন। হঠাৎ করে এই জালিয়াতির নির্বাচনের মাধ্যমে তো ওনারা ফেরেস্তা হয়ে যাবেন না যে এতদিনের অপপ্রয়োগ থেকে বের হয়ে আসবে। ভিন্ন ইস্যু, আপনি অন্যদিকে নিচ্ছেন, সেটা ওনারা সাহস নিয়ে বলতে পারেন, কারণ উনি ওই মামলায় পড়বেন না। আওয়ামী লীগের তরফ থেকে কত কত মিথ্যা কথা বলা হয়েছে শীর্ষ পর্যায় থেকে, সেটা আমি এখন বললে আমি এখান থেকে বের হওয়ার পর মামলায় পড়বো না, এই আশ্বস্ত যদি করতে পারেন আমি উদাহরণ দিয়ে বলবো কে কি বলেছেন। আরেকটা বলি, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার জন্য ইতিমধ্যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে, আপনি দেখেছেন। বেগম খালেদা জিয়া সহ অনেক নেতার অসংখ্য ছবি বিকৃত আপনি পাবেন, ট্রোল পাবেন, তাদের তো কেউ ধরে না। বা প্রধানমন্ত্রী ওটা নিয়ে মামলা হয় না, কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী না সরকার কেন, প্রধানমন্ত্রী থেকে মামলা হয়েছিল, সউদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনিটর করে করছে। কই সরকারি দলের তো কেউ এই পর্যন্ত ধরা পড়েনি। কত শিক্ষকের চাকরি গেল, জেল খাটলো এইসবের জন্য, ফেসবুকের জন্য। এইটা হচ্ছে অবস্থা। এখন উনি বলছেন, বলেন মানুষই বিবেচনা করবে। এরপর বলি আমি যেটা ওনার কাছে সেই 18-19 বছর আগের পূর্ণিমার সেই দুঃখজনক পাশবিক নির্যাতনের কথা ওনার মনে আছে, এটা খুবই ভালো। কিন্তু সদ্য ঘটে যাওয়া সুবর্ণচরের সেই 4 সন্তানের জননী, যাকে ওনাদের 10 জন কর্মী মিলে ধর্ষণ করে, সেইটা নিন্দাটা আসে না। এটা করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আপনার কাছে ফিরবো, আরেকটা বিরতি শুনছি, আপনার কাছে ফিরবো। আরেকটা ছোট বিরতি, আশা করছি এবারও আপনাদেরকে সাথে পাবো ফিরে এসে। বলা না বলা দেখছেন নাগরিকে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। বোকাইয়ের আরেকটি কথা শুনে আলোচনায় ফিরবো, অল্প সময় আমাদের হাতে আছে। শুনি বোকাই। আমার প্রশ্নটা হইল, কোনটা বেশি দূর, সুশাসন নাকি দিল্লি? বোকাই শুধু খোঁচাখুচি করতেছে। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আমরা একদম শেষ করবো। আপনার কাছে ছিলাম ওই সুশাসনের বিষয়ে দুজন দর্শকের প্রশ্ন ছিল, সাথে আবার বোকাই যুক্ত হলো। সুশাসন আসলে বাংলাদেশে সব সময়ই দূরে ছিল, ক্রমান্বয়ে সেটা দূরে যেতে যেতে আরো দূরে যাচ্ছে। কারণ হচ্ছে জনপ্রতিনিধি জনগণ নির্বাচিত না করে প্রশাসন নির্বাচন করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয়, রাষ্ট্রযন্ত্রের সাহায্যে রাষ্ট্র ক্ষমতায় আসে। তাতে করে সেই রাষ্ট্রযন্ত্রের অনেক সদস্যরা অনেক ভালো আছেন, কিন্তু তার মধ্যে কেউ কেউ এটার অপব্যবহার করবেন, যে যেহেতু আমরাই ক্ষমতায় রাখি সুতরাং ওনারা একাই দুর্নীতি করবেন কেন, একাই টাকার মালিক হবেন কেন, একাই টাকা পাচার করবেন কেন, আমরাও কিছু করব। সেই জন্য পুলিশ ওই উদ্ধত দেখানোর সাহস 2014 পরেই পেয়েছে, যে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ, আমরাই ক্ষমতায় রেখেছি সরকারকে। এই দম্ভ দেখানোর সাহস তারা দেখিয়েছিল। এইবার সেটা আরো বাড়বে। যদি লেজিটিমেট সরকার হইতো, জনগণের প্রতিনিধি হিসেবে তারা আসতো, তাহলে তাদের সৎ সাহসটা বেশি থাকতো, যে ইয়াং নেতৃত্ব মন্ত্রিসভায় দেয়া হয়েছে, সুন্দরভাবে চালাতে পারতো। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে গিয়ে, যেহেতু তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা গিল্টি ফিলিংস আছে, যেভাবেই বলেন, আমরা টিভিতে পত্রিকায় যাই বলি, আমাদেরও তো বন্ধু বান্ধব আছে, পরিচিত জন আছে, একটা গিল্টি ফিলিংস আছে যে জালিয়াতিটা একটু বেশি মাত্রায় হয়ে গেছে, এতটা তারা নিজের বোধহয় চায়। সেই কারণে সুশাসন নিশ্চিত করা তাদের কঠিন হবে। এবং যেটা বলছিলেন পর্যবেক্ষক নিয়ে, ডেইলি স্টারের একটা রিপোর্ট চোখে পড়েছে কিনা, যে 2টা পর্যবেক্ষক, একটা সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন আর আরেকটা, 2টার পরিচালক এবং চেয়ারম্যান একই ব্যক্তি, সেইটার আবার উপদেষ্টা সব আওয়ামী লীগের এমপিরা এবং একজন জাতীয় পার্টির এমপি, তারাই ওই যে কানাডিয়ান যে পর্যবেক্ষক, যারটা বারবার দেখানো হয়েছে টিভিতে, উনি ভারতের একজন শ্রীলঙ্কার, তাদেরকে যে এনেছিল ওই ভদ্রলোক, তিনি আবার ব্যারিস্টার নাজমুল হুদা প্রধানমন্ত্রীকে যে নৌকো উপহার দিতে গিয়েছিলেন, সেই নৌকো উপহার দেওয়া দলের মধ্যে ওই ভদ্রলোক ছিলেন। তার আন্ডারের যেই, অর্থাৎ এরা জালিয়াতিটা কত পাকা পোক্তভাবে করেছে, যে পর্যবেক্ষকও বিদেশ থেকে আমাদের মন মতো আনবো, যাতে তারা আমাদের শিখিয়ে দেওয়া কথার বাইরে একটাও না বলে। আর যারা ওইটা করবে না, যেমন এনফ্রেলের 32 জন, এরকম অনেক, সব বাদ। এবার নিয়ন্ত্রিত হয়েছে নির্বাচন নিয়ে যে সব প্রশ্ন, সবাই পক্ষপাত আওয়ামী লীগের প্রতি, বিদেশি সমস্ত পর্যবেক্ষক, সমস্ত রাষ্ট্র বিশ্বকে ম্যানেজ করে ফেলেছে, তাহলে এই ধরনেরই ক্ষমতা থাকা উচিত। কেবলমাত্র ভোট দিতে পারে না এই অভিযোগ করছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা, এর বাইরে কিন্তু কেউ না। বিএনপি মিথ্যা কথা বলে কিনা, যে শান্তি চুক্তি হলে সঙ্গে সঙ্গে আপনার ফেনী পর্যন্ত যেতে আপনার লাগবে, পাসপোর্টে ভিসা লাগবে, পাসপোর্ট তো থাকবেই আপনার। তো সেগুলো আমরা দেখেছি। আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে, এরকম কথা। হ্যাঁ, ভারত যুদ্ধটাও কিন্তু এবার ওনারা একটু থেমেছেন। আশা করছি ওনারা উন্নতির লক্ষণ, আমরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করছি। সুবর্ণচরের ঘটনা খুবই দুঃখজনক, এবং আমি কিন্তু আমার নিজের ফেসবুক ইয়েতে আমি এটার নিন্দা জানিয়েছি। কিন্তু ভালো লক্ষণ হচ্ছে সঙ্গে সঙ্গে আপনি দেখেন তারা কিন্তু গ্রেফতার হয়েছে, এতটুকুন ছাড় দেওয়া হয়নি। পূর্ণিমার ধর্ষণের পরে, পূর্ণিমার যখন তারা গণমাধ্যমে অভিযোগ জানিয়েছিল, তার বাবা মাকে ভিটে মাটি ছাড়া করা হয়েছিল। হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে এই। তার মানে কি, দেশ সুশাসনটা দিল্লির মতো অত দূরে না, সুশাসন
নিকটে, আমাদের একদম কাছে, আমরা আসলে সেদিকে যাচ্ছি। জি, এবং আমরা- আরেকটু বলি যে যারা মিনিমাম অভিযোগ ছিল বা বয়স যাদের বেশি হয়েছে তাদের কিন্তু মন্ত্রিসভা থেকে দেখেন সরিয়ে দিয়ে আমরা একদম সেই ফ্রেশ নতুন, নেতৃত্ব নিয়ে আসা হয়েছে। তার হ্যাঁ। অভিযুক্তদের সরিয়েছেন তাহলে? না, না, সব অভিযুক্ত না। তারা অভিযুক্ত অভিযুক্তদের থাকেন, না, ওই সরিয়েছে। অভিযুক্ত- অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ। দেখা হবে আবারও ভিন্ন বিষয় এবং অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।